স্মার্টফোন এবং গ্যাজেট নিয়ে তো অনেক কাজ হলো, এইবার আপনাদের অনুরোধে আমরা চলে এসেছি একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আমরা আজকে একটা মিড রেঞ্জের পিসি বিল্ড করব, যেটা টার্গেট বাজেট হচ্ছে 70,000 টাকা বা তার আশেপাশে, যেটা একটা আদর্শ পিসি হতে পারে মোটামুটি সব ধরনের কনজিউমারদের জন্য। হতে পারেন আপনি একজন প্রোডাক্টিভিটি ইউটিলাইজার, বা আপনি একজন টুকটাক শখের গেমার, বা আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, আপনার জন্য হতে পারে এই পিসিটা বেস্ট একটা অপশন। অলরাইট, 2023 সালের এই মাঝামাঝি সময় এসে যখন প্রত্যেকটা পিসি কম্পোনেন্টের দাম বেড়ে গিয়েছে, তখন 70,000 টাকায় না একটা ব্যালেন্সড পিসি তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, এবং সেই চ্যালেঞ্জিং কাজটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে গিগাবাইট। সুতরাং গিগাবাইটকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মেইন ফোকাস হচ্ছে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং, তারপরে আপনার টুকটাক গেমিং, তারপরে প্রোডাক্টিভিটি, মাল্টিমিডিয়া কনজাম্পশন ইত্যাদি ইত্যাদি। তবে ভিডিও শুরুতে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা ইন্টেল বেসড সেট আপ করতে চান, আজকের বিল্ডটা তাদের জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, এই 70,000 টাকায় তো এএমডির বিল্ড আপনি করতে পারতেন, কেন করলেন না? না করার পেছনে সবচাইতে বড় যে কারণ, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা ফটো এডিটিং বা ভিডিও এডিটিং করতে চান, হয়তো অনেকে জেনে থাকবেন যে ইন্টেলের প্রসেসরগুলো এই টাইপের সফটওয়্যার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে অপটিমাইজড এবং বেটার আউটপুট প্রদান করে। এটা আমরা বিগত বেশ কিছু বছর ধরেই দেখে আসছি। চলুন তাহলে শুরু করে ফেলি। একটা একটা করে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, এবং প্রথমেই অবধারিতভাবে মাদারবোর্ড। আমরা আমাদের আজকের বিল্ডটিতে মাদারবোর্ড হিসেবে নিয়েছি 13 জেনারেশনের গিগাবাইটের B760 Aorus Elite DDR4। অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই, এই 2023 সালে এসে আপনি DDR4 কেন নিলেন? হ্যাঁ, DDR4 নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে DDR5 এর সঙ্গে 4 এর যে খুব বেশি তফাৎ, স্পেশালি এই মিড রেঞ্জে, সেটা কিন্তু নয়। আমরা যদি প্রাইস টু পারফরমেন্স রেশিওটা একটু চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে এই প্রাইসে অন্তত DDR4 সেটআপটাই মানে মোর দ্যান এনাফ। একটা পিসির জন্য মাদারবোর্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিসির বর্তমান ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে এই মাদারবোর্ডের উপরে। তাই অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের মাদারবোর্ড সিলেক্ট করতে হয়। গিগাবাইটের B760 একটা অল ইন অল মাদারবোর্ড। এর অ্যাডভান্স থার্মাল ডিজাইন আর মানসম্মত ম্যাটেরিয়ালের জন্য প্রসেসরের সর্বোচ্চ ক্ষমতা বের করে আনতে পারে। এতে রয়েছে 3টা 4th জেনারেশনের M.2 স্লট, আরো রয়েছে 4টি SATA স্টোরেজ পোর্ট, ফলে এতে থাকছে ভার্সেটাইল স্টোরেজ সলিউশন। সর্বোচ্চ 128 গিগাবাইটের র্যাম এতে ব্যবহার করা যাবে। তাছাড়া RGB ফ্যান কন্ট্রোলার, Aorus ইঞ্জিন, গিগাবাইট ল্যান্ড পোর্ট, 7:1 সারাউন্ড সাউন্ড সিস্টেম সহ আরো অত্যাধুনিক ফিচার রয়েছে এই বোর্ডটিতে। বাই দ্য ওয়ে, আপনাদের বাজেটে যদি কুলায়, ধরেন আপনি চাচ্ছেন যে না, আমি মাদারবোর্ডে আরেকটু ইনভেস্ট করব যাতে ভবিষ্যতে আরো অ্যাডভান্স কিছু ফিচার আপনি পেতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে মাদারবোর্ডটা চেঞ্জ করতে পারেন। গিগাবাইটের আরো কিছু চমৎকার মাদারবোর্ড রয়েছে, যেগুলোতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে। জাস্ট ফিউচার প্রুফিং এর জন্য আপনি এখানে কিছু ইনভেস্ট করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি i5 13400। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই, এত চমৎকার একটা মাদারবোর্ডের সাথে কেন i5 13400 প্রসেসরটা আমি নিলাম? যেহেতু আমরা মিড রেঞ্জের একটা বিল্ড আজকে করতে চলেছি, এখানে তো ডেফিনেটলি বাজেটের কিছু লিমিটেশন রয়েছে, এবং আপনি যদি প্রাইস টু পারফরমেন্স রেশিওটা একটু মাথায় রাখেন, তাহলে দেখবেন যে i5 13400 কিন্তু খুব একটা খারাপ প্রসেসর না। আমরা আসলে এমন একটা প্রসেসর চেয়েছি যেটা একই সঙ্গে বাজেট ফ্রেন্ডলি হবে এবং বেটার আউটপুট দেবে। 13 জেনারেশন বাজারে আসার পর বলা যায় যে ইন্টেল অনেকদিন পরে তাদের যে হারানো সিংহাসন ছিল সেটা ফিরে পেয়েছে। এবং যারা পিসি রিলেটেড মার্কেটের খবর রাখেন, তারা খুব ভালোভাবে জানেন যে এই 2023 সালের এই সময় এসে ইন্টেলের সামনে না AMD মোটামুটি দাঁড়াতে পারতেছে না। তার পেছনে প্রধান কারণ হচ্ছে এই 13 জেনারেশন। টোটালি গেমটা চেঞ্জ করে ফেলছে ইন্টেল এখানে। 13400 এ রয়েছে 10টি কোর এবং 16টি থ্রেড, রয়েছে 20 মেগাবাইটের ক্যাশ মেমোরি, আর প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি 2.5 গিগাহার্টজ এবং ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি 4.6 গিগাহার্টজ। এতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল USD গ্রাফিক্স 730, যার বেস ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্টজ এবং ম্যাক্সিমাম ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.55 গিগাহার্টজ। HDMI কেবল ব্যবহার করে আপনি 60 হার্টজে সর্বোচ্চ 4K এবং ডিপি কেবল ব্যবহার করে 60 হার্টজে 8K আউটপুট পাবেন। এই প্রসেসরের DDR4 এর সর্বোচ্চ 3200 এবং DDR5 এর 4800 বাস স্পিড পর্যন্ত সাপোর্ট করবে, যেটা ইন্টেল প্রসেসরের একটা লিমিটেশন। বাট আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এখানে, আপনি চাইলে কিন্তু ভবিষ্যতে আরো আপগ্রেড করতে পারবেন, অন্যান্য প্রসেসর আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনার বাজেটে যদি কুলায়, ধরেন আপনি ভাবতেছেন যে না, আমি আরেকটু বেশি ইনভেস্ট করে এখানে প্রসেসরটা আরেকটু আপগ্রেডেড প্রসেসর দেবো, সেখানে কিন্তু i5 এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে, আপনারা জানেন। এখানে আপনি চাইলে 13500 প্রসেসরটা এখানে ইউজ করতে পারেন, যেটা আরো বেশি থ্রেড এবং আরো বেশি কোর আপনাকে প্রদান করবে, এবং ডেফিনেটলি গেমিং এর ক্ষেত্রে আপনি বেটার আউটপুট পাবেন। আমরা এই পিসিতে র্যাম হিসেবে ব্যবহার করেছি Aorus RGB 3333 এর 2টি, এবং এতে বাজেটের মধ্যে রয়েছে RGB Fusion 2.0, যার ফলে RGB লাভাররা তাদের বিল্ডে ভিন্ন একটা লুক পাবেন। আর ডুয়াল চ্যানেল হওয়ায় মাল্টিটাস্কিং পারফরমেন্স পাওয়া যাবে সাধারণ র্যামের চাইতে অনেক গুণ বেশি। গিগাবাইট বলছে তারা
এই র্যামটা তৈরি করার আগে বেশ কিছু টুইক করে র্যামের কুলিং সিস্টেম তৈরি করেছে, যার ফলে র্যামগুলো ডিউরেবিলিটি বাড়বে। এবং এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার, ধরেন আপনি যদি খুব বেশি মাল্টিটাস্কিং না করেন, ধরেন আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন, অনেক বেশি ব্রাউজারে ট্যাব ওপেন করে রাখেন না, তাহলে আমার মনে হয় না যে আপনার 16 জিবি খুব বেশি প্রয়োজন হবে। আপনি প্রাইস কাট করার জন্য এখানে একটা র্যাম স্লট ব্যবহার করতে পারেন, বাট ওই যে সবসময় র্যাম বেশি থাকলে কিছু না কিছু সুবিধা অবশ্যই পিসির ক্ষেত্রে পাওয়া যায়। আমরা স্টোরেজ হিসেবে বিলটিতে দিয়েছি গিগাবাইটের 256 জিবি M.2 SSD। আচ্ছা, অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই মাত্র 256 জিবি স্টোরেজ আপনি দিলেন এতে। এখন আপনাদের মাথায় রাখতে হবে যে এই পিসিটা কিন্তু একটা বাজেট ওরিয়েন্টেড পিসি, হ্যাঁ, এবং এসএসডির দাম সম্পর্কে তো আপনাদের মোটামুটি সবার আইডিয়া আছে। আমার কাছে মনে হয় না যে বাল্ক ফাইল স্টোর করার জন্য কেউ এসএসডি ব্যবহার করবে। এটা হচ্ছে একদম একটা বেসিক সেটআপ। আপনি চাইলে ডেফিনেটলি আপনার প্রয়োজন মতো একটা মেকানিক্যাল হার্ড ডিস্ক এতে অ্যাটাচ করতে পারেন, অথবা আপনি চাইলে যদি বাজেটে কোলায় আর কি এসএসডি আরো বেশি লাগাইতে পারেন, যাতে আপনার ওয়ার্ক ফ্লো আরো বেটার হয়ে যাবে। আর বাজারে আরো ভালো ব্র্যান্ডের এসএসডি থাকতেও গিগাবাইট নেওয়ার পেছনে মূল কারণ হলো ভ্যালু ফর মানি। স্যামসাং এর 250 জিবির NVMe ইভো প্লাস যদি আপনি নেন, তাহলে সেটা দেখবেন যে 5000 টাকার কাছাকাছি দাম হয়ে গিয়েছে। সেখানে এই এসএসডির দাম মাত্র 2750 টাকা। আর এটার পারফরম্যান্স যে খারাপ সেটা না, এর রিড স্পিড 1700 mbps এবং রাইট স্পিড 1100 mbps। এইবার আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো, এবং পাওয়ার সাপ্লাই হচ্ছে এমন একটা কম্পোনেন্ট পিসির মধ্যে সবচাইতে বেশি নষ্ট হয়, তার মধ্যে পাওয়ার সাপ্লাই একটা। সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদেরকে পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করতে হয়েছে, কারণ ফিউচার প্রুফিং এর একটা ব্যাপার আছে। আপনার মাদারবোর্ড এবং প্রসেসরকে যদি সে ঠিকমতো পাওয়ার ডেলিভারি করতে না পারে, তাহলে তো একটা গ্যাঞ্জাম লেগে যাবে। সো অনেক চিন্তা ভাবনা করেই আমরা গিগাবাইটের PB650 এই মডেলটা এখানে ব্যবহার করেছি। এটাতে 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন রয়েছে, যার ফলে RTX 3060 Ti পর্যন্ত গ্রাফিক্স কার্ড এতে অনায়াসে চালাতে পারবেন। গিগাবাইটের মতে এটার এফিসিয়েন্সি লেভেল 89%, ফলে বেশ ভালো লোড নিতে পারবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কুলার মাস্টার আছে, ডিপ কুল আছে, অ্যান্টেক আছে, কর্সার, এরকম আরো অনেক ব্র্যান্ড থাকতে আপনি কেন গিগাবাইটের পাওয়ার সাপ্লাই লাগাইলেন? এর পেছনে প্রধান কারণ হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস, এবং ডেফিনেটলি এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। পাশাপাশি 650 ওয়াট নেওয়ার পেছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে আমরা সুযোগ রেখেছি এই পিসি ভবিষ্যতে আপগ্রেড করা হবে, হয়তো এখানে জিপিইউ লাগানো হবে, আরো অনেক কিছু লাগানো হতে পারে, যাতে করে ভবিষ্যতে আপনি পিসি আপগ্রেড করলেও এই একই পাওয়ার সাপ্লাইটা আপনি ব্যবহার করতে পারেন। সেই জন্য মানে অ্যাডভান্স চিন্তা ভাবনা করে 450 ওয়াট আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। অলরাইট, ফাইনালি কেসিং, যে জিনিসটা সামনে থেকে দেখা যায়। অনেকে কিন্তু কেসিং কে অবহেলা করেন, অনেকে মনে করেন যে আরে ভাই একটা হইলেই হয়েছে আর কি, এত কিছুর কি দরকার। কিন্তু আপনি কি জানেন কেসিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পিসি বিল্ডের ক্ষেত্রে। কেসিং হিসেবে আমরা সিলেক্ট করেছি গিগাবাইটের C301 E-ATX গ্লাস কেসিংটি, এবং এই কেসটির সামনে মেশ প্যানেলের জন্য ভেতরে বেশ ভালো এয়ার ফ্লো পাওয়া যাবে, আর সাইডে টেম্পার্ড গ্লাসের জন্য শকের পিসিটি দেখতে কিন্তু খুবই অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগবে। আর এই কেসটি ব্র্যান্ডেড কেস হওয়ায় এটি প্রচন্ড ফিচারফুল। মাদারবোর্ড এর সমস্ত স্লট ভরে কম্পোনেন্ট ব্যবহারের সুবিধা দেওয়া আছে কেসটিতে। তাছাড়া এর সাথে রয়েছে 3টি ARGB ফ্যান, যা আপনি কালার কন্ট্রোল করতে পারবেন। উপরে রয়েছে ম্যাগনেটিক মেশ, যেটা পিসিকে হিট হওয়া থেকে সুরক্ষা দেবে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস যোগ করা দরকার, সেটা হচ্ছে যে ভাই আমরা ফিউচার প্রুফিং এর জন্য এবং টোটাল সেটআপের বেস্ট পোটেনশিয়ালটা বের করার জন্য কেসিং এ ভালো ইনভেস্ট করছি। আপনি চাইলে এখানে কিছু জিনিস কম্প্রোমাইজ করে ইনভেস্টমেন্টটা আর একটু কমাতে পারেন প্রাইস কাট করার জন্য, তাহলে হয়তো আপনি আপনার মতো করে সেটআপ করতে পারবেন। দ্যাটস আপ টু ইউ। বাট আমাদের পছন্দ হয়েছে এই কেসিংটা, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে আমার যে সেটআপ তার বেস্ট পারফরম্যান্সটা কিন্তু এই কেসিংটা বের করে আনতে সক্ষম। তো এই ছিল আমাদের পিসি বিল্ডের বিস্তারিত, এবং নতুন একটা পিসি বিল্ড করলে ডেফিনেটলি এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, এবং আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে নিজের হাতে পিসিটা বিল্ড করলাম, এটার পারফরম্যান্স কেমন হয়। এবং আমরা টুকটাক বেশ কিছু কাজ করে দেখেছি, আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেছি, মানে ইউটিউব সহ মাল্টিমিডিয়া অন্যান্য যে সমস্ত ফাইলপত্র আছে, সিনেমা দেখেছি, বেশ ভালো একটা আউটপুট পেয়েছি আমরা এখান থেকে। পাশাপাশি মেইন যে জিনিসটা, আমরা ভিডিও এডিটিং করে দেখেছি, বেশ মোটামুটি সন্তোষজনক পারফরম্যান্স এর কাছ থেকে আমরা পেয়েছি। যেহেতু এখানে এডিশনাল জিপিইউ ভাই লাগানো নাই, সুতরাং এত বেশি এক্সপেকটেশন তো থাকলে হবে না, বাট যেটুকু আমরা পেয়েছি আমরা খুশি। পাশাপাশি আমরা ছোটখাটো কিছু গেমিং ট্রাই করে দেখেছি, এবং এখান থেকে যে পারফরম্যান্সটা দেখেছি ওইটা আমাদের কাছে যথেষ্ট সন্তোষজনক মনে হয়েছে। তবে আপনাকে মাথায় রাখতে হবে ভাই, এতে কিন্তু ডেডিকেটেড কোনো জিপিইউ নাই, সুতরাং অনেক বেশি পাহাড় সমান প্রত্যাশা যদি আপনি করেন এবং এখান থেকে আপনি একেবারে যারা জিপিইউ ব্যবহার করে গেমিং করে তাদের মধ্যে পারফরম্যান্স আশা করেন, সেটা তো কখনোই হবে না। আমরা এই পিসিটাকে এমনভাবে বিল্ড করেছি যাতে ভবিষ্যতে আপনি এখানে জিপিইউ ইউজ করতে পারেন, এবং আমার রিকমেন্ডেশন থাকবে RTX সিরিজের কোনো একটা জিপিইউ এতে আপনি ব্যবহার করেন, কারণ সেটাই আমার মনে হয় রিকমেন্ডেড সবার জন্যই হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু এই প্রসেসরে মানে i5 এই প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অলরেডি রয়েছে, তাহলে ওই সিপিইউর ইন্টিগ্রেটেড জিপিইউটা কিন্তু হার্ডওয়্যার এক্সিলারেশন হিসেবে ভবিষ্যতে কাজ করবে, যেটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি আপনাকে দেবে। সুতরাং এটা তখন কিন্তু একদম অল ইন অল একটা পিসি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে সব দিক দিয়ে। আমরা চেষ্টা করব এই বিল্ডটারই একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিতে, যারা এই সেটআপটা কিনতে চান তারা হয়তো এক ক্লিকে কিনতে পারবেন, এবং আপনি ডেফিনেটলি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকে আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যে 17
70,000 টাকায় কেমন বিল্ড হলে মানে সব দিক দিয়ে আর কি সব ধরনের ক্রেতা যারা রয়েছে তারা উপকৃত হতে পারে বা একটা আদর্শ পিসি হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রথম পিসি বিল্ডের ভিডিও। কেমন লাগলো আপনাদের? আশা করছি কমেন্টে আমাদেরকে জানাবেন, এবং ভবিষ্যতে যদি আরো পিসি বিল্ডের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন যে কি ধরনের কি বাজেটের পিসি বিল্ড আপনারা দেখতে চান, আমরা চলে আসবো সেই বিল্ড নিয়ে। আপাতত এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।